ক্লাস 9-এর ইতিহাস, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত। ক্লাস 9-এর ইতিহাস, চ্যাপ্টার 3, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তার ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি? ফেব্রুয়ারি বিপ্লবের কারণ হলো জুলাই বিপ্লবের পরে অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ যখন সিংহাসনে বসেন, তখন ফ্রান্সের প্রজাদের মধ্যে ঘোরতর তার বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব দেখা দেয় এবং তার শাসনে প্রজাদের মধ্যে অরাজকতা দেখা দেয় এবং সকলে তার বিরুদ্ধে যায়। তাই ফরাসি বিপ্লবের কারণ হলো জনগণের সমর্থনের অভাব। জনগণ এই ফরাসি সম্রাট অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপের বিরুদ্ধে জনগণের সমর্থনের বড়ই অভাব ছিল এবং তিনি যে ভ্রান্ত বিদেশ নীতি চালু করেছিলেন, তিনি বিদেশে পোল্যান্ড, সুইডেন, রাশিয়া, পেশিয়া, অস্ট্রিয়া, বিভিন্ন দেশ, ইটালি তিনি দখল করতে পারলেও তার ভ্রান্ত বিদেশ নীতির ফলে তিনি সেই সকল দেশগুলিকে দখল করতে পারেননি। আর বুর্জোয়াদের প্রাধান্য, তার সময় বুর্জোয়াদের প্রাধান্য অনেক বেশি ব্যাপক আকারে ধারণ করেছিল, ফলে যাদব এবং অন্য সম্প্রদায়ের মানুষেরা এবং নিচুতলা দরিদ্র শ্রেণীর মানুষেরা, কৃষক, শ্রমিক, মজুর, তারা সকলের রাজার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে এবং জনগণের সমর্থনে বড়ই অভাব দেখা দেয়। আর আর্থিক দুরবস্থা হলো, তার সময় আর্থিক দুরবস্থা দেখা দিয়েছিল, খরা, শস্যহানি এবং কৃষি, শিল্প, বাণিজ্যের দুরবস্থা, বেকার সমস্যা প্রভৃতি বড় আকারে দেখা দেয়, যা ফরাসি বিপ্লবের কারণ হয়ে, যা ফেব্রুয়ারি বিপ্লবের কারণ হয়ে দাঁড়ায়। আর ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কি? ফেব্রুয়ারি বিপ্লবের ফলে নতুন আইন ব্যবস্থা চালু হয়। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে দেশে নতুন আইন ব্যবস্থা চালু হয়, নতুন আইনবিধি চালু হয়, নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে নতুন রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয় এবং নতুন রাজতন্ত্রের পরিবর্তনের মাধ্যমে নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। আর শ্রমিকদের মঙ্গল সাধনের দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং শ্রমিকদের মঙ্গল সাধনের জন্য শ্রমিক সংঘ গঠিত হয়। আর সকলের ভোটাধিকারের ব্যবস্থা হয়, যাতে আপাতত সকলে নিজের নির্বাচিত প্রার্থীকে ভোট দিতে পারে, তার জন্য সকলের ভোটাধিকারের ব্যবস্থা করা হয়। তাই ফেব্রুয়ারি বিপ্লব কাকে বলে? জুলাই বিপ্লবের পরে ফ্রান্সের সম্রাট অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ যখন সিংহাসনে বসেন, তখন তার বিরুদ্ধে জনগণের ঘোরতর অসন্তোষ বিদ্রোহ দেখা দেয়। তার কারণ বুর্জোয়াদের আধিপত্য সেই সময় অনেক বেশি বেড়ে যায়। সমাজের নিচুতলার মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, তারা সকলেই রাজার বিরুদ্ধে ক্রুদ্ধ হয়ে ওঠে এবং জনগণের সমর্থনে বড়ই অভাব দেখা দেয় এবং তার ভ্রান্ত বিদেশ নীতি, তিনি পোল্যান্ড, রাশিয়া, সুইডেন, পেশিয়া, অস্ট্রিয়া বিভিন্ন দেশ দখল করতে পারলেও তিনি সেগুলোকে দখল করতে পারেননি। তার ভ্রান্ত বিদেশ নীতি এখানে বড় আকারে দেখা দেয় এবং আর্থিক সমস্যাও দেখা দেয়। খরা, শস্য হানি এবং কৃষি, শিল্প, বাণিজ্যে সেই সময় দুরবস্থা ও বেকারত্ব সমস্যা বড় আকারে দেখা দেয়, যার ফলে জনগণ রাজার বিরুদ্ধে যে বিদ্রোহী হয়ে ওঠে, তা ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। বিসমার্কের রক্ত লৌহনীতি কাকে বলে? বিসমার্কের রক্ত লৌহনীতি হলো, বিসমার্ক যখন গণতান্ত্রিক উদার ব্যবস্থার পরিবর্তে তিনি যখন জনগণের বিরুদ্ধে যে সংগ্রাম করেন, যে রক্ত লৌহনীতির মাধ্যমে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এবং তিনি তার মাধ্যমে বিদ্রোহ ঘোষণা করেন। রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, পেশিয়ার রাজার রাজত্বে নতুন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং রক্ত লৌহনীতির মাধ্যমে সাম্য এবং মৈত্রের পরিবর্তে রক্ত লৌহনীতির মাধ্যমে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করার এবং সুসংগঠিত জনগণ গঠন করার জন্য চেষ্টা করেন এবং সামরিক শক্তির উপরে তিনি আস্থা লাভ করেন। অর্থাৎ সামরিক শক্তির মাধ্যমে, সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে যে জনগণকে পুরোপুরি যে নিরাপদে রাখা যায় এবং জনগণকে এক ঐক্যবদ্ধভাবে নিরাপত্তা দান করা যায়, সে ব্যাপারে তিনি ছিলেন সুনিশ্চিত।
যার রক্ত লৌহনীতি, জার্মানি ঐক্য গঠনের রক্ত লৌহনীতি। এবার ইটালিতে ম্যাচেনি, ক্যাপুর ও গ্যারিবোল্ডির ভূমিকা। ইটালিতে ঐক্য আন্দোলনে ইটালিকে সুসংবদ্ধিত করার ক্ষেত্রে ম্যাচেনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ম্যাচেনি কোনো বৈদেশিক নীতির সাহায্য না নিয়ে তিনি নিজেই সশস্ত্র সংগ্রামের পরিবর্তে তিনি নিজে বিদ্রোহ করে জনগণের গণ আন্দোলনের মাধ্যমে তিনি ইটালিকে সুসংগঠিত করার চেষ্টা করেন এবং ইয়ং ইটালি দলের মাধ্যমে তিনি ইটালির মানুষকে নিরাপত্তা দান করার চেষ্টা করেন। এই ইয়ং ইটালি দলের কাজ ছিল যে বৈদেশিক শক্তির সাহায্যে এখানকার যুবকরা আত্মত্যাগের মাধ্যমে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করবে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ঐক্যবদ্ধ করে সুসংগঠিত করার চেষ্টা করত। আর হলো ইটালি ঐক্য আন্দোলনে ক্যাপুরের ভূমিকা কি? ক্যাপুর ইটালি ঐক্য আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি একটি সুসংগঠিত রাজতন্ত্র গঠনের মাধ্যমে জনগণকে নিরাপত্তা দান করেন এবং তিনি বৈদেশিক শক্তির সাহায্য নিতেও তিনি রাজি ছিলেন এবং জনগণের মতো ঐক্যবদ্ধ সুসংগঠিত করে জনগণকে এবং জনগণকে যথেষ্ট শক্তিশালী করে গঠন করার ক্ষেত্রে তিনি যথেষ্ট অগ্রগণী ভূমিকা গ্রহণ করেছিলেন। আর হলো গ্যারিবোল্ডির ভূমিকা কি? ইটালি ঐক্য আন্দোলনে ম্যাচেনির ভাবশিষ্য গ্যারিবোল্ডি তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি দক্ষিণ ইটালির সিসিলি ও ফিলিন্সকে তিনি যথেষ্টভাবে শক্তিশালী করে গড়ে তোলেন এবং এইগুলোকে তিনি সিসিলি এবং ফিলিন্সকে তিনি মুক্ত করেন এবং তারপরে তিনি একটি শক্তিশালী রাজতন্ত্র গঠন করেন এবং বৈদেশিক শক্তি বুর্বকে বংশকে তিনি এখান থেকে বিতাড়িত করেন। এবং রোম ও ভেনিসিয়া বাদে সমগ্র ইটালিকে তিনি একটি সুসংগঠিত স্বাধীনভাবে শক্তিশালীভাবে গড়ে তোলার ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার চেষ্টা করেন। ভিয়েনা সম্মেলনের নীতি কি? ভিয়েনা সম্মেলনের নীতি হলো ন্যায্য অধিকার নীতি, শক্তি ও সাম্য নীতি এবং জনগণের অধিকারের নীতি। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল? ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল ইউরোপে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা করা আর নেপোলিয়ন যে সকল বংশকে বিতাড়িত করেছিলেন তাদেরকে আবার সুসংগঠিতভাবে ফিরিয়ে নিয়ে আসা ও নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে যে সকল ক্ষতি হয়েছিল ইউরোপে সেই সকল ক্ষতিপূরণ করার তিনি চেষ্টা করতেন। মেটারনিকের যুগ কাকে বলে? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দে মেটারনিক যে শাসন ব্যবস্থা চালু করেছিলেন তিনি অস্ট্রিয়াতে কেবল নয় সমগ্র ইউরোপে তিনি যেইভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন তা মেটারনিকে, আমি পড়াচ্ছি বাবা আস্তে করে কথা বলো, তার মেটারনিকের যুগ নামে পরিচিত। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দে মেটারনিকের যুগ, অর্থাৎ মেটারনিক যেভাবে সমগ্র ইউরোপে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন ও তার শাসন ব্যবস্থা কায়েম করেন, যে পদ্ধতিতে তিনি সুসংগঠিতভাবে ইউরোপের শাসন ব্যবস্থা ও নিয়ম শৃঙ্খলা চালু করেন ও রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, তাকে মেটারনিকের যুগ বলে চিহ্নিত করা হয়। জোলভেরাইন কাকে বলে? জোলভেরাইন হলো যে জার্মানি অভ্যন্তরে বাণিজ্য জন্য ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য যে শুল্ক সংঘ গঠন করা হয় তাকেই বলা হয় জোলভেরাইন। মুক্তির ঘোষণাপত্র কাকে বলা হয়? মুক্তির ঘোষণাপত্র হলো এখানে নিচু সম্প্রদায়ের মানুষরা যারা ভাগচাষীরা যারা অপরের জমিতে চাষ করতো, ভাগচাষীরা তারা যাতে নিজেরা স্বাধীনভাবে নিজেদের জমিতে চাষ করতে পারে, ভাগচাষীদের উপরে যাতে অভিজাত শ্রেণীর কোনো প্রভাব প্রতিপত্তি না থাকে এবং অভিজাত শ্রেণী যাতে ভাগচাষীদেরকে জোর করে চাষ করাতে না পারে, তার জন্য সরকার ভাগচাষীদের দিকে বিশেষ দৃষ্টিপাত করত ও সরকার তাদেরকে বিশেষভাবে তাদেরকে ঋণ দানের ব্যবস্থা করেছিল
যেদিন তাদের ব্যবস্থা করা হয়েছিল সেটা তারা ধীরে সুস্থে সেগুলো শোধ করবে। অর্থাৎ তাদের উপরে কোনো রকম জোর জবরদস্তি করা হবে না, তারা নিজেরা স্বাধীনভাবে যে চাষ করবে তাকে বলা হয় মুক্তির ঘোষণাপত্র। তাহলে এখানেই শেষ করেছি। তোমরা সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও, ঠিক আছে? এখানেই শেষ করলাম।